অজানা অভিশাপের কারণে এক কোরিয়ান পরিবার সময়ের সাথে নির্বংশ হয়ে যাচ্ছে। এই অভিশাপ কাটাতে কবর থেকে তুলতে হবে 100 বছরের পুরনো এক কফিন। কিন্তু কেউ জানতো না যে কফিন তুলতেই বেরিয়ে আসবে একের পর এক শিহরণ জাগানো রহস্য। বলছিলাম বিশ্বব্যাপী চর্চিত সদ্য মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মুভি এক্সহিউমার কথা। বং গিল এবং তার সিনিয়র লি হারিম কোরিয়া থেকে লস এঞ্জেলস যাচ্ছেন। হারিম একজন শামান এবং বং তার সহকারী। লস এঞ্জেলস থেকে পার্ক নামের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী বিশেষ কারণে তাদের ডেকে পাঠিয়েছে। এয়ারপোর্ট নামলে পার্কের অ্যাসিস্ট্যান্ট তাদের সোজা আনে হসপিটালে। পার্কের নবজাত বাচ্চা আইসিইউতে রয়েছে। বাচ্চাটা জন্ম থেকেই অসুস্থ। শহরের সব বড় বড় ডাক্তার ওষুধ দেওয়া সত্ত্বেও তাকে সুস্থ করতে পারছে না। হারিম কিছু রিচুয়ালস করলে জানতে পারে এই বাচ্চাটা 100 বছর আগে তার মৃত ঠাকুরদার অভিশাপের শিকার হয়েছে। এই নিয়ে বিস্তারিত কথা বলার জন্য পার্ক তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়। পার্কের পরিবারের প্রত্যেক জ্যেষ্ঠ এবং নবজাতরা বহু সময় ধরে এই প্রবলেমে ভুগছে। তার ভাইয়ের সাথে প্রথমে এটা হতো, যার তাড়নায় মেন্টাল হসপিটালে আত্মহত্যা করে। কিন্তু ওর মৃত্যুর পর এই অভিশাপ এখন পার্ক ও তার নবাগত বাচ্চাকে শিকার বানিয়েছে। আর এই বিষয়টা বংশগত। চোখ বন্ধ করলেই মনে হয় কেউ কষ্টে চিৎকার করছে, সাথে রাত নামলেই দুঃস্বপ্ন। হারিম তার সামানিজম এবং এই বাড়ির ফেংসুই দেখে বলে তাদের উপর পরিবারের মৃত ঠাকুরদার অভিশাপ রয়েছে। এটাকে তাদের ভাষায় অ্যানসেস্ট্রাল কল বলা হয়। অর্থাৎ তাদের মৃত ঠাকুরদা কোনো কারণে কষ্টে রয়েছে এবং প্রতারণার শিকার হয়েছে। আসলে পার্কের পরিবার কোরিয়াতে থাকলেও পরবর্তী সময় তারা আমেরিকায় শিফট করে যায়, কিন্তু ঠাকুরদার কবর রয়েছে কোরিয়ায়। হারিম বলে এই অভিশাপ থেকে বাঁচার উপায় রয়েছে, কিন্তু এর জন্য তার দুজনকে দরকার, ফেংসুই এক্সপার্ট স্যাংডিয়ক এবং জিওম্যান্সার জিউন। এখানে একটু বুঝিয়ে দিই, কোরিয়া ও জাপানে উদ্ভব হওয়া এই ফেংসুই বিদ্যা পৃথিবীর সর্বত্র বিভিন্ন নামে পরিচিত। যেমন হিন্দুদের মতে বাস্তুশাস্ত্র। কোরিয়ায় এই বিদ্যার মাধ্যমে কোনো বাড়ির দিক, অবস্থান ও কবরের স্থান নির্ণয় করে মানব জীবনের সুসময় ও ভালো থাকার উপায় নির্দেশ করে। যেমন লাফিং বুদ্ধা ফেংশুইয়ের প্রতীক। রইল বাকি জিওম্যান্সার। এই কথাটি আসে জিওম্যান্সি থেকে। জিও অর্থাৎ পৃথিবী এবং ম্যান্সি ভবিষ্যৎবাণীকে বোঝায়। এই জিওম্যান্সি নিয়ে যারা চর্চা করে তাদের জিওম্যান্সার বলা হয়। সোজা অর্থে ফেংসুই এবং জিওম্যান্সি অ্যাস্ট্রোলজিতে ব্যবহার করা হয়। স্যাংডিয়ক এবং জিউন দুজনে একসাথে কাজ করে থাকে, আর হারিমের সাথে পরিচয় অনেক দিন আগে থেকে। হারিম ওদের পুরো ব্যাপারটা কনসাল্ট করে জানায় যে পার্কের ঠাকুরদার অভিশাপের সম্ভাব্য কারণ ওনাকে ঠিকভাবে নিয়ম মেনে কবরস্থ করা হয়নি, এবং কোরিয়াতে তাকে কবর দেওয়ার পর পরিবার আমেরিকায় শিফট হল। মৃত্যুর পরের কোনো নিয়ম পালন না করায় ঠাকুরদার আত্মা ক্ষিপ্ত হয়েছে। তাই ওনাকে কবর থেকে তুলে সব নিয়ম মেনে তাকে পুনরায় কবর দিতে হবে। তবে বাড়ির অন্যেরা এইসবে বিশ্বাস করে না, সাথে পূর্বপুরুষকে কবর থেকে তোলায় রাজিও নয়। কিন্তু পার্ক এটা করতে বদ্ধপরিকর। শহরের সম্ভ্রান্ত পরিবার হওয়ার কারণে পার্ক এই ব্যাপারটা গোপন রাখতে বলে কয়েকটা শর্ত দেয়। প্রথমত, বডি তোলার ব্যাপারে কোনো বেসরকারি বা সরকারি সংস্থা ঘূর্ণাক্ষরেও যেন জানতে না পারে। দ্বিতীয়ত, বডি কফিন থেকে বের করা যাবে না। তৃতীয়ত, কফিন তুলে সেদিনের মধ্যেই সব নিয়ম সেরে কবরস্থ করতে হবে। শর্তগুলো ডিয়কের সন্দেহজনক মনে হলেও বেশি কথা না বাড়ালে পার্ক ডিয়কদের নিয়ে রওনা দেয় গাঙ্গুন শহরের উদ্দেশ্যে। কিন্তু কবরে পৌঁছলে ডিয়ক অবাক হয়ে যায়, কারণ জায়গাটা ছিল জাপান ও কোরিয়ার বর্ডারের কাছাকাছি এক পাহাড়ের পরিত্যক্ত জঙ্গলে। সম্ভ্রান্ত পরিবারের মানুষকে এমন এক জায়গায় কবর দেওয়ার কারণ ওরা বুঝে পায় না। সন্দেহ শুধু এতেই আটকে রইল না, বরং ঠাকুরদার কবরের উপর বসানো একটা পাথর ছিল, যেখানে নামের জায়গায় র্যান্ডম নাম্বার ও কিছু ইনক্যান্টেশন বা মন্ত্র লেখা ছিল। পার্ককে এই বিষয়ে জিজ্ঞেস করলে জানায় ঠাকুরদা কোরিয়ান জেনারেল ছিলেন, তাই সম্মানার্থে একজন কোরিয়ান মং কিউসুনাই তার কথায় এখানে কবর দেওয়া হয়। আর যেহেতু ওই সময় কবরে চোরদের উৎপাত চলতো, তাই ঠাকুরদার কবর যতটা সাধারণভাবে বানিয়ে চোখের আড়ালে রাখা যায় সেই ব্যবস্থাই করা হয়েছিল। কিন্তু ডিয়কের মনে ভয় ও সন্দেহ দুটোই বেড়ে চলেছে, কারণ ফেংশুই অনুযায়ী এই জায়গায় নেগেটিভ শক্তির প্রভাব অদ্ভুত রকম বেশি। তার উপর মৃত মানুষকে কবর থেকে তোলা এমনিতেই অশুভ। আর সর্বোপরি কবরের আশেপাশে শিয়ালের উপস্থিতি জিনিসটা আরও ভাবিয়ে তুলেছে। জাপানিজ মিথোলজিতে এই শিয়ালকে কিটসুনে বলা হয়েছে। একে জাপানে ডেইটি বা প্রোটেক্টর গার্জিয়ান রূপে মানা হলেও কিছু জায়গায় এভিল হিসেবে মান্যতা পায়। তবে মুভিতে কিটসুনের রেফারেন্স কেন দেওয়া হয়েছে সেটা গল্পের শেষে বলবো। সেদিন হোটেলে ফিরে আসলে পার্ক জানায় এর আগেও তার দুটো বাচ্চা হয়েছিল, কিন্তু সেগুলো মিসক্যারেজ হয়ে গেছে। আর শত কষ্টের পরে এই বাচ্চাটাও মৃত্যু যন্ত্রণায় ভুগছে।
তাই রিকোয়েস্ট করে যেমন করেই হোক একে বাঁচানো। ডিয়ক সংকোচবোধ না করে জিজ্ঞেস করল, মিস্টার পার্ক, আপনি অনেক কিছু লুকোচ্ছেন। কবরে লেখা ওটা কোনো র্যান্ডম নাম্বার নয়, বরং অক্ষাংশ ও দ্রাঘিমাংশকে বোঝাচ্ছে। তবে কিছু না জেনে কবর তুলে মৃতকে বের করা ল্যান্ডমাইনে হাত দেওয়ার মতো ব্যাপার। আর এই কিউসুনাই মঙ্ক খুব জেনে বুঝে এই কাজটা করেছিল, যা সন্দেহ আরও বাড়িয়ে তুলছে। তখনই হারিম প্রস্তাব দেয় এই ক্ষেত্রে তারা এভিল রিপ্লেসিং টেকনিক ব্যবহার করতে পারে। এই ক্ষেত্রে ওই স্থানের নেগেটিভ শক্তি কম করার জন্য কিছু রিচুয়ালস করতে হবে, যাতে নেগেটিভ ও পজিটিভ শক্তির সাম্যতা বজায় থাকে। এর জন্য প্রয়োজন 5টা মৃত শূকর এবং 5 জন মানুষ, যাদের জন্মসাল ও শূকরগুলো জন্মসাল একই বছরে হতে হবে। রিচুয়ালসের মাধ্যমে শূকরগুলোর সাথে এদের সংযোগ তৈরি করে কবর খুঁড়তে হবে। পার্কের পিসি এটার বিরুদ্ধে থাকলেও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অবশেষে শুরু হয় রিচুয়াল চলাকালীন কবরে প্রথম 3টে আঘাত পার্ককে দিয়ে করানো হয়। এরপর ওই 5 জন খুঁড়তে শুরু করলে প্রত্যেক কোপের সাথে হারিম ওই মৃত শূকরগুলোর উপর ছুরির আঘাত বসাচ্ছিল। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে খুঁজে পেল কফিন। দামি কাপড়ে মোড়া নকশা করা ভারী কফিন, যা একসময় সম্ভ্রান্ত রাজাদের জন্য ব্যবহার করা হতো। অতঃপর সেটাকে লস অ্যাঞ্জেলসে কবর দেওয়ার জন্য জিউন প্রস্তুত করে। ওই 5 জনের মধ্যে চাংমিন কবরের মাটি ঠিক করার সময় অদ্ভুত একটা সাপ দেখতে পায়, যার কোনো মাথা ছিল না। সে ভয়ে সাপটাকে মেরে ফেলতেই সাপের মুন্ডুর জায়গায় ক্ষণিকের জন্য এক মহিলার মাথা দেখা গেলে সেটা চেঁচিয়ে ওঠে, যার আওয়াজ দূরের পাহাড় জঙ্গলে ছড়িয়ে পড়ে। জাপানিজ মাইথোলজি অনুযায়ী এই সাপকে নিওরোনা বলা হয়, যা এক সুপারন্যাচারাল ক্রিয়েশন বা আরবান লেজেন্ড। নিওর অর্থাৎ মহিলা এবং ওনা অর্থাৎ সাপ। নিউরোনার মাথা মহিলার এবং শরীর সাপের মতো। এদের শরীর সব সময় জলে ভিজে থাকে এবং জাপানিজ মিথোলজিতে নিউরোনা নেচার সার্কেলের 5 এলিমেন্টের মধ্যে ওয়াটারকে রিপ্রেজেন্ট করে। চাংমি নিউরোনাকে মারতে আচমকা আকাশ মেঘে ঢেকে যায় ও প্রচণ্ড বৃষ্টি নামে, যা এক অশুভ ইঙ্গিত দিচ্ছিল। বলা হয় বৃষ্টির দিনে কাউকে কবর দিলে মৃত ব্যক্তির আত্মা স্বর্গে যায় না, তাই বৃষ্টি থামা অবধি বডি গোপনে এক ফাঁকা হসপিটালের মর্গে রাখা হয়। মর্গের কেয়ারটেকার রীতিমতো কফিনের কারুকার্য দেখে চমকে যায়, লোভে তার চোখ দুটো জলজল করে ওঠে। এদিকে সন্দেহের অবকাশ কাটাতে ডিয়ক একাই ওই পাহাড়ের পাশের বাউগো টেম্পলের এক লোকের সাথে দেখা করে জানতে পারে এই টেম্পল প্রায় 100 বছরেরও বেশি পুরনো এবং তাদের বংশ প্রাচীনকাল থেকে আজ অবধি এই টেম্পলের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ডিয়ক তাকে পাহাড়ের কবর এবং মঙ্ক কিউসুনাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে এই নামের এখানে কেউ ছিল না, কিন্তু ওই কবর সম্পর্কিত বেশ কিছু গুজব রয়েছে। শোনা যায় নর্থ কোরিয়ার সব থেকে ধনী ব্যক্তির কবর ওটা, যেখানে গুপ্তধন লুকোনো। এই কারণে একটা সময় কবরের উপর চোরদের উপদ্রব বাড়লেও সেখানে একাধিক মাটি কাটা জিনিস পাওয়া যায়, কিন্তু চোরগুলোকে কোনোদিনও পাওয়া যায় না। যেন মনে হয় অক্ষত ওই কবরে কেউ যেন পাহারা দিচ্ছে। ইতিমধ্যে মর্গের কেয়ারটেকার লুকিয়ে কফিনটা খোলার চেষ্টা করলে এক অদৃশ্য শক্তি বেরিয়ে আসে, যার প্রভাবে হারিমের নাক থেকে ব্লিডিং হয়। হসপিটালে ডিয়ক তাকে দেখতে আসলে জানায় ওই কফিন থেকে কোনো শক্তিশালী নেগেটিভ শক্তি বেরিয়ে এসছে, যেটা স্বয়ং পার্কের ঠাকুরদান আত্মা। রাতে পার্কের বাবা একাই বসেছিল। হঠাৎ বাইরে থেকে ঠান্ডা গলায় একজন বলল, কি রে, কেমন আছিস? দরজা খোল, আমায় আসতে দিবি না? মন্ত্রমুগ্ধের মতো দরজা খুলতেই ঠান্ডা হাওয়া ঘরে প্রবেশ করলে দেখা যায় পার্কের ঠাকুরদান আত্মা দাঁড়িয়ে। বিদ্রূপ কণ্ঠে বলল, বিশ্বাসঘাতকগুলো দেখছি ভালোই রয়েছে। কথাটা শেষ হতেই ঠাকুরদান আত্মা পার্কের বাবা মাকে গলা টিপে মেরে ফেলে। হারিম ডিয়ককে সমস্ত ঘটনা জানিয়ে পার্ককে বাঁচাতে বলে, কারণ ওদের ফ্যামিলি ঠাকুরদান আত্মার শান্তি কামনা করেনি এবং মৃত্যুর পর কবরে গিয়ে ফুড অফারিং পর্যন্ত করেনি, তাই ওর আত্মা পরিবারের সবাইকে মারছে। ইতিমধ্যে ডিয়ক পার্কে ফোন করে পুরো বিষয়টা জানিয়ে বলে যতক্ষণ না সে হোটেলে যাচ্ছে ততক্ষণ দরজা নক করলে যেন না খোলে। তখনই দরজা নকের সাথে ভেসে এলো ডিয়কের কণ্ঠস্বর, পার্ক, দরজা খোল। পার্ক ভয়ার্ত গলায় কলে থাকা ডিয়ককে জিজ্ঞেস করলো, তুমি কি বাইরে থেকে ডাকছো? ফোনের ওপারে থাকা ডিয়ক বলে, তোমার ঠাকুরদের কফিন খোলার পর অনেক কিছু ঘটে গেছে, তাই বাঁচতে হলে জানলা খুলে ওনাকে আসতে দাও, না হলে তুমি মারা যাবে। পার্ক সেই মতো জানলা খুলতেই কলে থাকা ডিয়কের কণ্ঠস্বর ঠাকুরদার গলায় পরিবর্তিত হয়। বুঝতে পারে খুব বড় ভুল করে ফেলেছে। আসলে মিথোলজি অনুযায়ী আত্মা তখনই কাউকে পজেস করে যখন সে নিজ ইচ্ছায় বা কর্মের মাধ্যমে তাকে আহ্বান জানায়, আর দরজা খুলে পার্ক তাকে প্রবেশের অনুমতি দিলে ঠিক পার্ক পজেস হয়ে পড়ে। ওদিকে দরজা ভেঙে ডিয়ক ঢুকতেই দেখে পার্ক টেবিলের উপর প্যারেডরত অবস্থায় দাঁড়িয়ে।
আর এইখানে রিভিল হয় পার্কের পরিবারের এত ধনী হওয়ার রহস্য। 1894 সালে জাপানিজ সৈন্য কোরিয়ার সিওলে আক্রমণ করলে কোরিয়ান জেনারেল পার্কের ঠাকুরদা দেশদ্রোহিতা করে টাকা ও শক্তির জন্য জাপানিজদের পক্ষ নিয়েছিল। ফলে যার জন্য তারা এত প্রভাব প্রতিপত্তি পেল, পার্কের পরিবার তাকেই সম্মান না দিয়ে আমেরিকায় শিফট করে যায়। পার্ক পজেস অবস্থায় শেষবারের জন্য ডিওকে একটা সাংকেতিক ধাঁধা বলে যায়, দ্য ফক্স কাটস অফ দ্য টাইগার্স ওয়েস্ট। ব্যাস, পরক্ষণেই পার্কের ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। ঠাকুরদার আত্মা এবার সোজা পৌঁছয় পার্কের বাচ্চাকে মারতে। ডিওক বুঝে যায় কবর দিয়ে লাভ নেই, বরং বাচ্চাকে বাঁচাতে হলে কফিনে এখনই পুড়িয়ে ফেলতে হবে, না হলে এই বাচ্চা ও পার্কের পিসির পরিবারের কেউ বাঁচবে না। অবশেষে পার্কের পিসি রাজি হওয়াতে কফিন পুড়িয়ে ফেলতেই ঠাকুরদার আত্মা চিরতরে বিলীন হয়ে যায়। কিন্তু সব সমস্যার কি এইখানেই পরিসমাপ্তি? এর মধ্যে ডিওক জানতে পারে সেদিন চাংমিন কবর খোঁড়ার পর থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তাই ওর সাথে ডিওক দেখা করলে চাংমিন জানায় ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছে না। রাত হলেই আকস্মিক চিৎকার, ভয়াবহ ভিশন দেখতে পায়। সেদিন তার ওই অদ্ভুত সাপটাকে মারা উচিত হয়নি, তাই ডিওককে রিকোয়েস্ট করে সাপের বডিটা খুঁজে যেন ওটা সৎকার করে। অর্থাৎ এখানে নিওডোনার কথা বলা হচ্ছিল। ডিওক সেই মতো পার্কের ঠাকুরদের কবরে গিয়ে একটু খোঁজাখুঁজির পর নিওডোনার দুখণ্ড হয়ে যাওয়া বডি খুঁজে পেলে সেটাকে দেখা মাত্রই চমকে ওঠে এবং বেলচা মাটির নিচে শক্ত কোনো জিনিসের উপর লাগলে ডিওক হন্তদন্ত হয়ে পার্কের ঠাকুরদার কবরের মাটি বেশ কিছুটা খুঁড়তেই বেরিয়ে আসে আরও একটা অদ্ভুত দাঁড় করানো কফিন। এমন জিনিস সে আগে কখনো দেখেনি। সাথে সাথে এই খবর বাকিদের দিলে দ্রুত ঘটনাস্থলে আসলে বের করা হয় প্রায় 9 থেকে 10 ফুট লম্বা ও কাঁটা তারে জড়ানো এক দৈত্যাকার কফিন। লক্ষণীয় বিষয়, কফিনটা তুলতেই সেখানে উপস্থিত সব কিটসুনে সরে যায়। এখন প্রশ্ন হলো, এই কাঁটা তার জড়ানোর কারণ কি? ওরা আজ রাতটুকু কফিনটা বাউগুও টেম্পলের বার্ন হাউসে মন্ত্রপুত চাল ও ঘোড়ার রক্তের গণ্ডির মধ্যে রাখে। ডিওকের মধ্যে পার্কের পিসির সাথে দেখা করে তার বাবার কবরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে রিভিল হয় যে মঙ্ক কিউসুনাই কোরিয়ান নয়, বরং একজন জাপানিজ মঙ্ক ছিলেন যার আসল নাম গিসুনে। শোনা যায় এই মঙ্ক কোরিয়ার ভৌগোলিক অবস্থানের ব্যাপারে ভীষণ অবগত ছিলেন। তবে এখানে প্রশ্ন হলো, পার্কের ঠাকুরদা যদি নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে জাপানের সাহায্য করে থাকে, তাহলে জাপানিজ মঙ্ক তার সাথে এমন কেন করল? রাতে ডিনার সেরে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু হারিম একা বসে তার মৃত ঠাকুমাকে স্মরণ করছে। তারও হারিমের মতো ক্ষমতা ছিল। তখন মাঝরাত। বঙ্গিল লক্ষ্য করে টেম্পলের লোকটা তার বুকের উপর দাঁড়িয়ে বিড়বিড় করে বলছে সে আমার লিভার নিয়ে গেছে। তার গোটা শরীরে গভীর ক্ষত। বঙ্গিল নিজেকে সন্ত্রস্ত করে মন্ত্র পড়ে উঠতেই দেখে কেউ নেই। মনে সন্দেহ জাগলে একাই চলে আসে বার্ন হাউস চেক করতে। দরজা ভিতর থেকে লাগানো। শুনতে পেল দূরের খামারের শুকুরগুলো ভয়ানক চিৎকার করছে। কোনো রকমে সেখানে টিনের ফাঁক দিয়ে কিছু একটা দেখতেই বঙ্গিল ভয়ে ঠান্ডা হয়ে গেল। 9 ফুট লম্বা একটা মানুষ টেম্পলের লোকটার মাথা ধর থেকে ছিঁড়ে ফেল। বঙ্গিল কোনো রকমে এসে হারিমকে ডাকলে হারিমের ঠাকুমা তাকে বাধা দিল, ছুটে যায়। বার্ন হাউসের দরজা খুলে ঢুকতেই ভয় স্তব্ধ হয়ে গেল, কারণ কফিনের ঢাকনাটা কেউ উপড়ে ফেলেছে আর উপরের ছাউনিটা ভাঙা। হারিম সবাইকে ঘুম থেকে তোলার জন্য পাঠালে কফিনের ভিতর থেকে একটা জাপানিজ সামুরাইয়ের হেলমেট পায়। তখনই শুনতে পেল বাইরে ভারী পায়ের শব্দ। পরক্ষণেই এক দীর্ঘকায় লম্বা চওড়া পিশাচ দরজার সামনে এসে দাঁড়ালো। ভয়ানক কণ্ঠে বলে উঠল, ভিতরে কে? মানুষ নাকি? খাবার জন্য কি এনেছিস? মিষ্টি মাছ? হারিম মাথা নিচু করে কাঁপা গলায় উত্তর দিল, আমি মানুষ নই, আপনার আজ্ঞাবহ দাস। ক্ষমা করবেন, আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। তখনই ওর মুন্ডু ওর দিকে ছুঁড়ে হারিমকে ধাওয়া করে। বঙ্গিল হারিমকে বাঁচাতে পিশাচের পেটে রড ঢুকিয়ে দিলে সেটা ওর বর্ম ভেদ করতে পারে না। এতক্ষণে পিশাচের সম্পূর্ণ রূপ দেখে দুজনেই ভয়ে স্থির হয়ে যায়। তার চোখ দুটো খুবলে নেওয়া হয়েছে আর গোটা মুখ ঝলসানো। পিশাচ বঙ্গিলের মুন্ডু চেপে পেটে হাত ঢুকিয়ে ছিঁড়ে ফেলতেই অজ্ঞান হয়ে যায়। পিশাচ এবার ধীরে ধীরে এগিয়ে আসে হারিমের দিকে। হারিম ভয় পিছিয়ে গেলে পিশাচ হঠাৎ থেমে যায়। দেখে হারিম মঙ্ক প্যাগোডার উপর বসে। আসলে এই মঙ্ক প্যাগোডা বৌদ্ধ ভিক্ষুক মারা যাওয়ার পর তাদের অস্থি অবশেষ ধারণ করে রাখতে ব্যবহার করা হয়।
পিশাচ এটা দেখে মন্ত্রচারণ করতে করতে আগুনের বলয়ে পরিবর্তিত হয়ে হাওয়ায় উঠতে থাকে। সাথে হারিম কিছু বিক্ষিপ্ত ভিশন দেখতে পায়। ঘটনাস্থলে ডিয়ক ও জিউন এসে পড়লে তারাও ভয়ে হতভম্ব হয়ে এই দৃশ্য দেখতে থাকে। এইভাবে কিছুক্ষণ থাকার পর পিশাচ পার্কের ঠাকুরদার কবরের দিকে চলে যায়। পরের দিন হারিম সবাইকে হসপিটালে অ্যাডমিট করে। বঙ্গিলের জ্ঞান ফিরেছে, তবে অবস্থা ভালো নয়, আর বাকি দুজনের বেধম জ্বর। ততক্ষণে খবর টিভিতে ছড়িয়ে পড়েছে যে রিপোর্টার বলছে জঙ্গলি ভাল্লুকের আক্রমণে এই কাণ্ড ঘটেছে। হারিম কালকের ঘটনায় ভীষণ চিন্তিত, কারণ ভূতের কোনো শরীর হয় না, তাদের ছায়াও পড়ে না। কিন্তু এই পিশাচে দুটোই ছিল, অর্থাৎ এই পিশাচ অনি। জাপানিজ মিথোলজি অনুযায়ী অনি অর্থ ডিমন। বলা হয় সবথেকে খারাপ মানুষের মৃত্যু হলে অভিশাপের কারণে সে অনিতে পরিবর্তিত হয়। ইতিমধ্যে খবর আসে বঙ্গিলকে বড় হসপিটালে শিফট করতে হবে অস্ত্রোপচারের জন্য। ডিয়ক এই ঘটনায় সিদ্ধান্ত নেয় সবকিছু যখন তার জন্য শুরু হয়েছে, তাই প্রায়শ্চিত্ত নিজেই করবে। ফলে একা বেরিয়ে পড়ে বাউগো টেম্পলের উদ্দেশ্যে। সেখানে রাখা পুরনো বই ও পুঁথি ঘেঁটে রিসার্চ করতে শুরু করে। এদিকে হারিমও বুঝতে পারে বঙ্গিল অনির দ্বারা পজেস হয়েছে, তাই হারিম নিজের দিদিকে ডেকে সাহায্য চাইলে বঙ্গিল রহস্যজনকভাবে হেসে বলে ওঠে, সে আসছে। এদিকে ডিয়ক ততক্ষণে পার্কের ঠাকুরদার কবরের অবস্থানের মাটি খুঁড়লে দেখে অনি ওইখানে শুয়ে আছে। অর্থাৎ সে দিনের বেলায় এখানে থাকে আর রাত হলে জীবিত হয়। ডিউকের সব সন্দেহ কেটে গেলে হোটেলে ফিরে রিভিল করে আসল রহস্য। পার্ক মৃত্যুর আগে বলে গেছিল দ্য ফক্স কাটস অফ দ্য টাইগার্স ওয়েস্ট। আসলে ফেংশুই অনুযায়ী অখণ্ড কোরিয়ার ভূমি মানচিত্রে দেখলে বাঘের মতো লাগে, আর পার্কের ঠাকুরদার কবরে লেখা ওই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের নাম্বার কোরিয়ার ম্যাপের ঠিক বাঘের কোমরের কাছে আসে। বলা হয় প্রাচীন সময়ে কোরিয়ার শক্তি শেষ করার ও ভূমি নষ্ট করার জন্য জাপানিজ ফেংশুই এক্সপার্ট কোরিয়ার বিশেষ কিছু জায়গায় কয়েকটা মন্ত্রপুত মেটাল রড পুঁতে রাখে। পার্ক তাদের যে কবর চোরের কথা বলেছিল তারা কোনো চোর নয়, বরং এরাই কোরিয়াকে বাঁচানোর জন্য মন্ত্রপুত রড খুঁজে বের করে অভিশাপ সমূলে নাশ করছিল। কিন্তু শেষ রডটিকে কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। দ্য ফক্স কাটস অফ দ্য টাইগার্স ওয়েস্ট কথার অর্থ এই ঘটনাকেই বোঝায় যেখানে বাঘের মতো দেখতে কোরিয়ান ভূমিতে দ্য ফক্স কিটসুনে অর্থাৎ এই জাপানিজ শামান লোহার মন্ত্রপুত রড পুঁতেছিল, অর্থাৎ কাটস অফ দ্য টাইগার্স ওয়েস্ট। এবং অনি এই রডকেই মানুষদের থেকে রক্ষা করার জন্য ওই পার্টিকুলার জায়গায় প্রহরী হয়ে রয়েছে। এর সাথে হারিমও বুঝতে পারে অনি সেদিন বঙ্গিলকে মারতে পারেনি একমাত্র ওর শরীরে ইনক্যান্টেশন বা কোরিয়ান মন্ত্রের ট্যাটু থাকার জন্য। অতএব এখন বঙ্গিলকে বাঁচানোর জন্য অনিকে শেষ করতে হবে এবং কোরিয়ার স্বার্থে ওই রড খুঁজতে হবে। তো এবার প্ল্যান অনুযায়ী হারিমের দিদি থাকবে বঙ্গিলের সাথে এবং হারিম, ডিয়ক ও জিউন যাবে অনির কবরে। এরা নিজেদের সুরক্ষার জন্য গোটা শরীরে ইনক্যান্টেশনের টেম্পোরারি ট্যাটু করে নেয়। এখন অপেক্ষা শুধু রাতের। প্ল্যান ছিল হারিম অনিকে কবর থেকে কৌশলে সরিয়ে মন্ত্র ও ঘোড়ার রক্ত ব্যবহার করে মেরে ফেলবে বা দুর্বল করে দেবে, আর এই সুযোগে ওরা দুজন কবর খুঁড়ে রড তুলে ফেলবে। এর জন্য দেওয়া হয় মিষ্টি মাছের টোপ। সেই মতো কাজও হয়। অনি জেগে উঠতেই মাছের গন্ধে হারিমের পিছু নেয় এবং ওরা কবর খুঁড়তে শুরু করে। তবে শত চেষ্টার পরেও রড খুঁজে পায় না। আর এদিকে হারিমের পক্ষে অনিকে আটকে রাখাও সম্ভব হচ্ছিল না। হারিমের ঠাকুমার আত্মা তাকে ভিশনে দেখিয়েছিল যে এই জাপানিজ সামান গিসুনে এর সাথে একবার তার মুখোমুখি হয়েছিল। সে কিন্তু যথেষ্ট শক্তিশালী, তাই ওর প্রভাব অনির উপর যথেষ্টভাবেই থাকবে। অনি হারিমকে মারতে গেলে ঠাকুমার আত্মা তাকে বাঁচিয়ে নেয় এবং অনি কিছু করে না, কারণ সে একমাত্র মানুষদের থেকেই কবরকে রক্ষা করত। হারিম রুদ্ধশ্বাসে পালানোর সময় জিউনের দেখা পেলে জানতে পারে যে তারা কবরে কিছুই খুঁজে পায়নি। আর তখনই দেখে অনি আগুনের গোলায় পরিবর্তিত হয়ে কবরে ফিরে যাচ্ছে, অর্থাৎ ডিয়কের প্রাণ সংকটে। ডিয়ক নিজের মৃত্যুকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখে, কারণ আজ তার শেষ দিন। পরক্ষণে অনি পিঠে হাত রেখে বলল, আমার অনুগত হতে চাও নাকি তোমার লিভার দিতে চাও? পরক্ষণে অনি তীক্ষ্ণ নখযুক্ত আঙুল ডিয়কের পেট ফুঁড়ে ঢুকিয়ে দেয়। বাঁচানোর জন্য হারিম মন্ত্রপুত ঘোড়ার রক্তে তাকে ভিজিয়ে দিতেই অনির গোটা শরীর জ্বলতে শুরু করে। ফলে অনি হারিম আর জিউনের গলা টিপে তুলে ধরলে হারিম কিছু ভিশন দেখতে পায়, আর এই ঘটনার সাথে রিভিল হয় অনির আসল রহস্য।
সেকিগাহারা যুদ্ধের সময় জাপানিজ সামান জিসুনে অর্থাৎ যাকে ফক্স বলা হচ্ছে, সে একজন জাপানিজ জেনারেলের মাথা কেটে তার গোটা শরীরের সাথে বিভিন্ন পশুদের অঙ্গ প্রত্যঙ্গ সেলাই করে 10,000 কোরিয়ানদের খুনের রক্তে রাঙা এক জ্বলন্ত কাটানাকে জেনারেলের শরীরে ঢুকিয়ে মাথাটা সেলাই করে সোজাসুজিভাবে মাটিতে পুঁতে দেয়। অর্থাৎ ওই লাস্ট মন্ত্রপুত রড আর অন্য কোথাও নয়, স্বয়ং অনির শরীরে ঢোকানো। এরপর এই কবরের উপর পার্কের ঠাকুরদাকে কবর দেওয়া হয়, কারণ সামান জানতো অভিজাত পরিবার হওয়ার কারণে পার্কের ঠাকুরদার কফিন কেউ কবর থেকে তুলবে না। কিন্তু পার্কের ঠাকুরদার বডি তোলার সাথে নিউরোনা অর্থাৎ সে অদ্ভুত সাপটা মারা গেলে প্রথম গার্ড সরে যায়। আর জাপানিজ মিথোলজিতে নিউরোনাকে ওয়াটারের সাথে তুলনা করা হয়। এরপর কফিনটা ছিল কাঠের, সেটাকে তোলা হয় মাটির নিচ থেকে, মানে আর্থ। আর রইল বাকি মেটাল এবং ফায়ার অর্থাৎ জ্বলন্ত কাটানা, যেটা অনির মধ্যেই ছিল, কারণ মেটাল কাটানাকে আগুনে পুড়িয়ে তার শরীরে ঢোকানো হয়েছিল। ফেংসুইয়ের মেন 5 এলিমেন্ট হলো উড, ওয়াটার, আর্থ, ফায়ার অ্যান্ড মেটাল। তো এই 5টা এলিমেন্ট বিঘ্নিত হওয়ার কারণে অনি জেগে ওঠে। এতক্ষণে পুরো বিষয়টা ডিয়ক বুঝে ফেললে অনির পায়ে কুড়ুল দিয়ে আঘাত করলে ওদের দুজনকে ছেড়ে দেয়। এর সাথেই অনি ডিয়কের মাথা তালুতে চেপে ধরে, আর ততক্ষণে ডিয়ক নিজেকে প্রস্তুত করে নেয়। তার কুড়ুলে ছিল কাঠ, অনির ভেতরের কাটানা ছিল মেটাল, দাঁড়িয়ে ছিল সে মাটিতে অর্থাৎ আর্থ, এবং ফায়ার অলরেডি ছিল কারণ কাটানা আগুনে পোড়ানো হয়েছিল, আর বাকি রইল রক্ত। তো ডিয়ক কুড়ুলে তার পেট থেকে বেরোনো রক্ত মাখিয়ে নেয়, যেটা 5 এলিমেন্টের ওয়াটার বা তরলের কাজ করে এলিমেন্ট সার্কেল কমপ্লিট করছিল। আর অবশেষে নিজের সব শক্তি দিয়ে অনির উপর আঘাত করে তাকে মাঝ বরাবর চিড়ে ফেলে। আহত ডিয়ক লুটিয়ে পড়ল কবরে। সে পেরেছে সবাইকে অভিশাপ মুক্ত করতে, আর এদিকে বঙ্গিলো পজেশন থেকে মুক্ত হয়। ডিয়ক সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। সবার প্রার্থনা তাকে মৃত্যুর কোলে হারিয়ে যেতে দেয় না। যতই হোক, তার মেয়ের বিয়ে দেওয়া এখনো বাকি, আর এই বঙ্গিল, হারিম, জিউন তার থেকে নিমন্ত্রণ না পেয়ে ছেড়ে দেওয়ার লোক তো নয়। তো এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। এবার ইনক্যান্টেশনের পুরো বিষয়টা জানতে হলে বাঁদিকের ভিডিও এবং এই ডাইরেক্টরের মুভি সোয়াহা দ্য সিক্সথ ফিঙ্গারের গল্প জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।